দেখুন নাম্বার সিস্টেম করবো আমরা, ঠিক আছে। এবার নাম্বার সিস্টেম মানে কি, নাম্বার নিয়ে খেলা মেনলি। হ্যাঁ, কোন নাম্বার কি সেটা আজকে আমরা চিনবো, একটু বড় হবে, মানে দুদিন ধরে হবে এই চ্যাপ্টারটা, ঠিক আছে। এবার প্রথমেই দেখুন লেখা আছে রিয়াল নাম্বার। আমরা যে সমস্ত নাম্বার চিনি, ঠিক আছে, আমরা জ্ঞানত অবস্থায় যে সমস্ত নাম্বার চিনি প্রত্যেকেই রিয়াল নাম্বার। আপনি যে কোনো একটা নাম্বার বলুন, যে ধরনের, কোনো ধরনের হতে পারে, 1 হতে পারে, -2 হতে পারে, 3/4 হতে পারে, 0.5, 0.4 হতে পারে, 0.5 হতে পারে, যে কোনো নাম্বার, ঠিক আছে। সবাইকে আমরা কি বলবো, রিয়াল নাম্বার বলবো, বাস্তব সংখ্যা। আমরা যদি এটাকে একটা সেট হিসাবে ধরি, ঠিক আছে, তাহলে এরা প্রত্যেকে রিয়াল নাম্বার। এর বাইরের সংখ্যাগুলোকে আমরা ইমাজিনারি নাম্বার বলি, কাল্পনিক সংখ্যা বলি, ঠিক আছে। ওটা দরকার নেই আমাদের, মানে যে সমস্ত নাম্বারকে আমরা নাম্বার লাইনের মধ্যে লিখতে পারি, ঠিক আছে। নাম্বার লাইন মানে আমরা কেমন করে লিখি, মাঝখানে 0 দিই, এদিকে 1 2 3, এর মাঝখানেও থাকে পয়েন্ট দিয়ে, তার মাঝখানেও থাকে অনেক ভাগ, তাই তো। এদিকে তারপরে এদিকে কত হয়, -1 -2 -3, তাই না। এগুলো তো আমরা ছোটবেলা নাম্বার লাইন পড়েছিলাম। তো নাম্বার লাইনে যে সমস্ত সংখ্যাকে লিখতে পারি আমরা, সেগুলোকে রিয়াল নাম্বার বলে। সব যে কোনো পয়েন্টের সংখ্যা, যে কোনো ভগ্নাংশ আমরা কিন্তু নাম্বার লাইনে লিখতে পারি, ঠিক আছে। সেটাকে আমরা কি বলবো, রিয়াল নাম্বার বলবো, বা বাস্তব সংখ্যা বলবো। বাংলাতে যদি দেখি তাহলে কি বলবো, বাস্তব সংখ্যা। তাহলে বাস্তব সংখ্যা তো সহজ, এটাতে তো কোনো অসুবিধা হয়নি। এবার দেখুন তারপরে আছে কি ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা কি, দেখুন আমরা যে সমস্ত সংখ্যা দিয়ে গণনা করি, গুনি, কাউন্টিং করি, যেগুলো দিয়ে আমরা কি 0 দিয়ে কাউন্টিং করি, করি না। আমরা 1 দিয়ে শুরু করি, কারণ 1 2 3 4 5 এভাবে কোনো কিছু কাউন্ট করতে গেলে 1 দিয়ে শুরু করি। তাহলে এই সমস্ত সংখ্যা যেগুলো দিয়ে আমরা কাউন্টিং করি, সেগুলোকে আমরা কি বলবো, ন্যাচারাল নাম্বার বা স্বাভাবিক সংখ্যা, ঠিক আছে। যেমন তাহলে কত দিয়ে শুরু হবে, 1 থেকে শুরু হবে, এর মধ্যে 0 কিন্তু নাই। 1 2 3 4 এই সমস্ত সংখ্যাগুলোকে কি বলবো আমরা, ন্যাচারাল নাম্বার, ঠিক আছে। এগুলো দিয়ে আমরা কি করি, কাউন্টিং করি। এবার হচ্ছে অখণ্ড সংখ্যা, এটা খণ্ড খণ্ড করি না আমরা, গোটা হয়ে অবস্থায় আছে, এর মধ্যে কিন্তু 0 অ্যাড হয়ে গেল। তার ন্যাচারাল নাম্বারের সঙ্গে যদি 0 অ্যাড হয়ে যায়, তাহলে সেগুলোকে আমরা কি বলবো, অখণ্ড সংখ্যা। কি বলছি আমরা তাদেরকে, অখণ্ড সংখ্যা। যেমন তাহলে 0 শুরু হয়ে যাবে, 1 2 3 4, এগুলো কি বলছে, অখণ্ড সংখ্যা বা হোল নাম্বার বলছি। এবার দেখুন এটা যে আছে, এর মধ্যে -1 -2 -3 এগুলো অ্যাড করে দিই, এগুলোকে আমরা ইন্টিজার্স বলি বা পূর্ণ সংখ্যা বলি, ঠিক আছে। মানে মাইনাস সংখ্যাগুলো যখন অ্যাড হয়ে গেল, তখন সেটাকে আমরা কি বলছি, পূর্ণ সংখ্যা বলছি, ঠিক আছে। তাহলে তাহলে পূর্ণ সংখ্যা কাকে বলছি আমরা, সব সংখ্যাকে, ওই নাম্বার লাইনের সব সংখ্যাকে, এদিকে মাইনাসে এদিকে প্লাসে সব সংখ্যাকে কি বলি, পূর্ণ সংখ্যা বলছি, তাই তো। তাহলে কি কি দেখলাম, প্রথমে দেখলাম আমরা রিয়াল নাম্বার, বাস্তব সংখ্যা, যে কোনো সংখ্যাকে আমরা বলছি। তারপরে কি দেখলাম, ন্যাচারাল নাম্বার। ন্যাচারাল নাম্বার হচ্ছে 1 থেকে শুরু হয়েছিল, যেগুলো দিয়ে আমরা গণনা করি, তাতে কাউন্টিং করি, যেগুলো দিয়ে 1 2, না শূন্য নেই। তারপরে কোথায় শূন্য আসলো, অখণ্ড সংখ্যাতে 0 থেকে শুরু হচ্ছে, 1 2 3 4 0 1 2 3 4 5, মানে আরো চলতে থাকবে, অসীম পর্যন্ত চলবে। তারপর কোন সংখ্যা আসছে, পূর্ণ সংখ্যা, সেখানে হচ্ছে মাইনাস গুলো অ্যাড হচ্ছে, -1 -2 -3, এদিকে এদিকে 0, মাঝখানে 0, তারপরে 1 2 3, ওদিকে অসীম পর্যন্ত যাবে, মাইনাসের দিকে, প্লাসের দিকে অসীম পর্যন্ত যাবে, তাই তো। সেগুলোকে আমরা কি বলবো, পূর্ণ সংখ্যা বা ইন্টিজার্স বলবো। এবার দেখুন এটা হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট এদের মধ্যে, যে রেশনাল নাম্বার বা মূলদ সংখ্যা, ঠিক আছে। মূলদ, মূলদ সংখ্যা কাকে বলবো, যে সংখ্যাকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। মানে p/q এখানে যে কোনো সংখ্যা ধরেছি আমরা, ঠিক আছে। এবার যে কোনো সংখ্যা মানে q নট ইকুয়াল টু 0, কিউটা 0 হবে না। আপনি ভেবে দেখুন কোনো সংখ্যাকে যদি আমি 0 দিয়ে ভাগ করে যাই, তাহলে সংখ্যাটাকে বেরোয় না, অনির্ণীয় বেরোয়, বা অসীম বলি আমরা, তাই তো। তাহলে যেখানে কিউটা 0 না, তাহলে যে সমস্ত সংখ্যাকে আমরা কি p/q আকারে প্রকাশ করতে পারবো, মানে সেইভাবে নাই, কিন্তু তাকে আমরা লিখতে পারবো এই ফর্মে। যেমন এককে লিখতে পারবো, 1/1 লেখা যায়, তাই তো। 1/1 মানে একই, 2/1 লিখতে পারি। মানে উপরের যে সংখ্যাগুলো দেখলাম প্রত্যেকেই কি, তাহলে মূলদ সংখ্যা, তাই তো। ওদেরকে প্রত্যেকে আমরা p/q আকারে প্রকাশ করতে পারি। এবার এরকম একটা সংখ্যা আছে -3/4, নিজে থেকেই আছে ওই ফর্মে, p/q ফর্মে, সেটা হতে পারে 0.2, এটা 0.2 উঠলে কত আছে, নিচে 10 আছে, 1/5 হয়ে যাবে, তাই তো। তাহলে এটাও কি সংখ্যা, মূলদ সংখ্যা, এটাকে আমরা প্রকাশ করতে পারছি। কিন্তু ধরুন 0.2 তার মাথায় পৌনঃপুনিক মানে কি, 2টা বারবার রিপিট হবে, তাই তো, 2টা চলতেই থাকবে,
অসীম পর্যন্ত চলতে থাকবে। এই সংখ্যাগুলোকেও কিন্তু চেঞ্জ করা যায়। এটা কি লিখতে পারি আমি, 2 বাই মানে একটার মাথায় পৌনঃপুনিক আছে, মানে 9 লিখে দেবো একটা, ঠিক আছে, কিন্তু একই ভ্যালু আসবে না, ঠিক আছে, একই ভ্যালু আসবে না। আমরা যদি ভাগ করি এই আবার রিপিট হবে, ঠিক আছে, কিন্তু আমরা যদি এইটাকে দুইটাকে মনে করুন এই 0.2 এই 2 এটাকে যদি আমরা গুণ করে দিই আবার মনে করুন 9 দিয়ে, তাহলে কিন্তু আলাদা জিনিস আসছে। মানে আমি কি বলতে চাইছি যে এই সমস্ত সংখ্যাগুলোকে যে রিপিট হয় তাদেরকে ভগ্নাংশে আনা যায় না, আনা যায় কিন্তু নিয়ারেস্ট ভ্যালুটা আনা যায়, ঠিক আছে, একদম এক্স্যাক্ট ওই সংখ্যাটাকে আনা যায় না। সেই সংখ্যাগুলোকে আমরা ইরেশনাল অ্যাপ্রক্সিমেশনে আসবে, ইরেশনাল নাম্বার বলছি। তাহলে অমূলদ সংখ্যা কাদের বলছি, যাদেরকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারবো না, তাদেরকে আমরা কি বলছি, ইরেশনাল নাম্বার বা অমূলদ সংখ্যা। যেমন এখানে উদাহরণ দিয়েছে √2, ঠিক আছে, √2, রুটের ভিতরে যে সংখ্যা মানে যে সংখ্যাগুলোকে রুট করা যায় না, যেমন 2, 3, 4 কে করা যায় 2 হবে, তাহলে সেটা কিন্তু অমূলদ না, সেটা মূলদ। কিন্তু √2, √3, এবং √2 ভ্যালু আমরা আমাদের ছোটবেলা মুখস্থ করেছিলাম 1.414, ঠিক আছে। এবার এটা কিন্তু এইটুকু ভ্যালু না, এটা চলতেই থাকে, ঠিক আছে। সেমভাবে √3, এটার আমার মুখস্থ ছিল 1.732, এটাও কিন্তু চলতেই থাকবে, এটা 3 তে শেষ হচ্ছে না, 732 তে শেষ হয় না কিন্তু। ওই জন্য এগুলো কি সংখ্যা, অমূলদ সংখ্যা। পাইকে আমরা জানি 22-এর সাথে, আসলে কিন্তু পায়ের ভ্যালু 22-এর সাথে না, ওটাও কিন্তু নিয়ারেস্ট ভ্যালু। পায়ের ভ্যালু 3.1456 এইভাবে অনেক বড় চলতে থাকে, এখনো বিজ্ঞানীরা অনেক দূর পর্যন্ত দেখেছে কিন্তু শেষ হচ্ছে না। তাহলে পাইটাও কি সংখ্যা হচ্ছে, অমূলদ সংখ্যা, ঠিক আছে। এবার একটা জিনিস মনে রাখতে হবে, এখানে আমরা যেগুলো দেখলাম এই মানে √2 এর মাথায় পৌনঃপুনিক, তাই তো, বা 1.12 দুটার মাথায় পৌনঃপুনিক, মানে 1 2 1 2 1 2 1 2 করে আসবে, এগুলোর প্যাটার্ন আছে। আবার কিছু সংখ্যার প্যাটার্ন থাকে না, যেমন পায়ের নাম্বার রিপিট হয় না, ঠিক আছে, কোনো প্যাটার্নই নাই, বুঝতে পেরেছেন। হ্যাঁ হ্যাঁ, ফোন করো। তাহলে যে সমস্ত সংখ্যা বারবার করে রিপিট হয়, মানে পয়েন্টের পর আর ওটাকে মেলানো যায় না ভাগ, তাই তো, সেগুলো হচ্ছে অমূলদ সংখ্যা। এবার সবচেয়ে সহজ ইভেন নাম্বার, মানে জোড় সংখ্যা। জোড় সংখ্যা কাকে বলে, 2, 4, 6, 8 জোড় পজিশনে যেগুলো সংখ্যা আছে, 2 এর গুণিতকগুলো, তাই তো, তাদেরকে আমরা কি বলি, জোড় সংখ্যা বলি। প্রত্যেকে 2 দিয়ে ভাগ যায়। এবার সবচেয়ে ছোট জোড় সংখ্যা কোনটা, 2। এবার 2 কিন্তু জোড় সংখ্যা কিন্তু মৌলিক সংখ্যা, একমাত্র 2 হচ্ছে সবচেয়ে ছোট জোড় সংখ্যা, সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা। এবার 2 এর একটা ব্যাপার আছে, অন্যান্য সংখ্যা জোড় সংখ্যাগুলো 2 দিয়ে ভাগ যাবে, 2ও যায় 2 দিয়ে ভাগ, ওই জন্যই জোড় সংখ্যা আসলে। কিন্তু 2কে 1 আর 2 ছাড়া অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যায় না, তাই তো। এবার জোড় সংখ্যা দেখলাম, বিজোড় সংখ্যা 1, 3, 5, 7, 9, 11, 13, তাই তো, বিজোড় পজিশন না, 11, 13, 15, 17, 19, এইভাবে সংখ্যাগুলোকে আমরা কি বলি, বিজোড় সংখ্যা বলি। এবার হচ্ছে মৌলিক সংখ্যা কাকে বলবো, মৌলিক সংখ্যা তো আপনারা পড়েছেন ছোটবেলা। হ্যাঁ, যে সংখ্যাগুলোকে 1 এবং সেই সংখ্যা দিয়ে ভাগ করা যায়, ভাগ করা যায় না, যেমন 2 সবচেয়ে ছোট মৌলিক সংখ্যা, 2কে শুধু 1 আর 2 দিয়ে ভাগ করা যায়। 3কে শুধু 1 আর 3 দিয়ে ভাগ করা যায়। 5, 7, 9, 11, 13, 17, 19, সরি 9 না, 2, 3, 5, 7, 11, 13, 17, 19, 23, 29, 31, এই সমস্ত সংখ্যাগুলো কি, 37, এই সমস্ত সংখ্যাগুলো কি
মৌলিক সংখ্যা, তাই তো, মানে ওই সংখ্যাটা। এবার বলুন তো এক কি সংখ্যা? এক মৌলিক না যৌগিক না? এককে দুটোকে বলা যাবে না, এক মৌলিক না যৌগিক, এককে শুধু এক দিয়ে ভাগ করা যায়, তাই তো। মৌলিক সংখ্যার ক্রাইটেরিয়া কি ছিল? যে সেই সংখ্যা আর এক দিয়ে ভাগ করা যাবে, এখানে তো দুটো সংখ্যা আসছে না, তাই তো। তাহলে মৌলিক সংখ্যা যখন পড়লাম, তাহলে যৌগিক সংখ্যাও আসবে। যৌগিক সংখ্যা কাকে বলবো আমরা? যে সমস্ত সংখ্যাকে অন্য কোনো সংখ্যা দিয়ে ভাগ করা যাবে, যেমন চারকে আমি সবচেয়ে ছোট যৌগিক সংখ্যা কিন্তু চার, ঠিক আছে। চারকে আমি কি দিয়ে ভাগ করতে পারবো? চার দিয়েও করতে পারবো, তাই তো। 6, 8, এখানে 9 দিয়েছে, 9 যেমন 9 হচ্ছে 3 দিয়ে ভাগ করা যায় এক্সট্রা, তাই তো। এবার হচ্ছে দেখুন পরস্পর মৌলিক সংখ্যা। পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলবো আমরা? যারা একে অপরের মৌলিক, মানে যে দুটো সংখ্যার গসাগু এক হবে সবসময়। যেমন ধরুন 8 আর 15, 8 আর 15 কি হয়? গসাগু এক দিয়ে ভাগ। গসাগু মানে কি? যে দুটা দিয়ে যাবে সেরকম সংখ্যা দিয়ে ভাগ করতে, এখানে এক দিয়ে ভাগ যাবে দুটাকেই, তাহলে একই হচ্ছে কি ওর গসাগু। তাহলে এরা কি একে অপরের মৌলিক সংখ্যা, মানে এই এর সঙ্গে মৌলিকের মতো আচরণ করবে, ওই ওর সঙ্গে মৌলিকের মতো আচরণ করবে, একে অপরকে ভাগ করতে পারবে না, তাই তো। এদের কোনো কমন গুণনীয়ক নাই, ঠিক আছে। আর কি হতে পারে? আর কোন সংখ্যা হতে পারে এরকম? কোপ প্রাইম বা পরস্পর মৌলিক সংখ্যা 2, 3। 2, 3 নিজেও মৌলিক, কিন্তু এরা পরস্পর মৌলিক। 2 দিয়ে 3কে ভাগ করা যাবে না, 3 দিয়ে 2কে ভাগ করা যাবে না, এদের গসাগু এক হবে না। যেমন 9 আর 15, 9 আর 15, 9 আর 15 গসাগু এক হচ্ছে? 3 দিয়ে ভাগ করা যায়, তার মানে এটা হচ্ছে না, তাই তো। এরা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা বা কো প্রাইম নয়, ঠিক আছে। তাহলে কো প্রাইমটা বুঝতে পেরেছেন। এবার কো প্রাইমের পর দেখবো আমরা হচ্ছে টুইন প্রাইম, মানে যমজ মৌলিক সংখ্যা, যে দুটো মৌলিক সংখ্যার মধ্যে ডিফারেন্স 2, কি বললাম? 2 ডিফারেন্স, তারা হচ্ছে কি যমজ মৌলিক সংখ্যা বা টুইন। যেমন কি দেখুন 5, 7, 11, 13, তাই তো, এদের বিয়োগফল কত? 2। বা 3, 5, তাই তো, বা 29, 31, তাই তো, এদের প্রত্যেকের কি বিয়োগফল 2। এটাকে কি বলি আমরা? যমজ মৌলিক সংখ্যা বলি। এবার দেখুন এই রিলেটেডই এগুলো এগুলো এই কটাই আছে, এই রিলেটেডই কয়েকটা অঙ্ক আছে। প্রথমটা দেখুন কি বলেছে, বলেছে সাম অফ 3, ঠিক আছে বাংলায় দেখি, 3টি পরপর জোড় সংখ্যার যোগফল 42, মাঝের সংখ্যাটি কত? জোড় সংখ্যা, এবার আমি জানি না। দেখুন একটা সহজ নিয়ম আছে এটার, ঠিক আছে। আমাকে এই অঙ্কটার জন্য একটা সহজ নিয়ম আছে, যে সংখ্যার যোগফলটা বলেছে সেটাকে আমি 3 দিয়ে যদি ভাগ করে দিই, তাহলে মাঝের সংখ্যাটা অটোমেটিক বেরিয়ে যায়। কেন আসছে এটা? ঠিক আছে, এটা আমি একবার বলে দিই আপনাদেরকে এটা কেন আসছে। কারণ এর আগের সংখ্যাটা কত? 12, এর পরের সংখ্যাটা 16। এবার এটা কেন আসছে আমি দেখি, আমি শুনুন, যে কোনো অঙ্কে এই অঙ্কটাতে আমি যদি ধরে নিতাম যে মাঝের সংখ্যা এক্স, তাও হতো, কিন্তু কনভেনশন বলে অঙ্কের নিয়ম হচ্ছে এক্স ধরতে হয় না ইচ্ছাকে, যৌগিক সংখ্যাকে এক্স বলে দিয়েছে, যেখানে যৌগিক সংখ্যা সেখানে এক্স দিয়েও হবে এই অঙ্কটা, সেটাকে 2x ধরতে হয়। যৌগিক সংখ্যাকে 2x, আর মৌলিক মৌলিক না তো, জোড় সংখ্যাকে 2x আর বিজোড় সংখ্যাকে 2x + 1 ধরতে হয়, এটা নিয়ম। এবার আমি নাও ধরতে পারি, এই অঙ্কটার ক্ষেত্রে আমি এক্সও ধরতে পারি, ঠিক আছে। আমি মাঝের সংখ্যাটা এক্স ধরলাম, তাহলে মাঝের আগের জোড় সংখ্যাটা কত? যদি ধরুন সাপোজ সংখ্যাটা 8 হতো, 8-এর আগের জোড় সংখ্যা কত? 6। কেমন করে আসছে? 8 থেকে 2 বিয়োগ করছি, তাহলে এর আগের সংখ্যাটা থেকে কেমন করে পাবো? x থেকে 2 বিয়োগ করে দেবো। এর পরের সংখ্যাটা কেমন করে পাবো? যেমন 8-এর পরের সংখ্যা 10, 2 যোগ করছি, তাহলে x + 2। এবার এদের এই তিনটার যোগফল বলে দিয়েছে কত? 42। তাহলে এটা যদি প্লাস করে দিই আমি, এটা বলে দিয়েছে 42। তাহলে দেখুন -2 + 2 কেটে যাচ্ছে, তাহলে 3x = 42। এখানে x সমান, হ্যাঁ, 42/2, 2 না 3, 14, তাই তো। তাহলে মাঝের সংখ্যাটা পেয়ে গেলাম। এইভাবেও করা যায়, এটা বড় নিয়ম। আমি ওটা ডাইরেক্ট বললাম, একটা শর্ট ট্রিক আছে, যেটাকে যদি এই ধরনের 3টা পরপর জোড় সংখ্যা যদি আমাদেরকে দিয়ে দেয় যোগফল, তাহলে তাকে আমরা যদি ভাগ করে দিই 3 দিয়ে, তাহলে আমরা মাঝের সংখ্যাটা পেয়ে যাই।
এবার দেখুন এখানে কি বলেছে, নিচের কোনটি মূলদ সংখ্যা নয়, এটা কি হবে, নয় বলেছে কিন্তু মূলদ সংখ্যা নয়। দেখুন ভালো মতো, 0 হচ্ছে মূলদ সংখ্যা, না না মূলদ সংখ্যা, রেশনাল নাম্বার পি বাই কিউ আকারে প্রকাশ করা যায়, 0 কে 0/1 ইকুয়াল টু 0ই হয়, প্রকাশ করা যায়। 22/7 তো কিউ বা পি বাই কিউ আকারে প্রকাশ করা আছে, তাই তো, পায়ের এটা পায়ের কাছাকাছি মান, তাই না, কিন্তু এখন তো ওই 22/7 আকারেই আছে, √4 মানে 2, তাই তো। পায়ের মান তো কোনো নির্দিষ্ট নাই, পায়ের মান চলতেই থাকবে, তাহলে এটাই কি, এটা হচ্ছে মূলদ সংখ্যা না অমূলদ সংখ্যা, তাহলে এটাই হবে উত্তর। কোনটি মূলদ সংখ্যা নয়, বাদ বাকি সবটি মূলদ, এটাই অমূলদ, তাই তো। কোনটা বুঝতে পারলেন না বলুন, বলেছে কোনটা মূলদ সংখ্যা নয়, মূলদ সংখ্যার ফর্মুলা ছিল যে যাকে আমরা পি বাই কিউ আকারে প্রকাশ করতে পারি, হ্যাঁ, তো 0 কে আমরা 0/1 আকারে প্রকাশ করতে পারি, 22/7 তো ওই 22/7 ওই আকারে প্রকাশ করা আছে, উপরটা পি নিচেরটা কিউ, √4 মানে 2, 2 এর +-2 কে আমরা 2/1 লিখতেই পারি, তাই তো। পায়ের মান তো করতে পারি না, পায়ের নিয়ারেস্ট মান 22/7, কিন্তু পায়ের আসল মান তো 22/7 না, তাহলে পাইকে করতে পারি না আমরা, তাহলে পাইটাই হচ্ছে কি অমূলদ সংখ্যা। এখানে কি চেয়েছে আমাদের, অমূলদ সংখ্যাই চেয়েছে, বলছে নিচের কোনটি মূলদ সংখ্যা নয় বলেছে, দেখুন 9, ওই জন্য পাইটা হচ্ছে উত্তর। এবার দেখুন পরেরটা, বলেছে প্রথম 5টি মৌলিক সংখ্যার যোগফল কত। প্রথম 5টা মৌলিক সংখ্যা কি, 2, 3, 5, 7, 11, যোগ করলে কত হয়, 2, 3, 5, 5, 5, 10, 10 আর 7 17, 17 আর 11 হচ্ছে 28, তাহলে এটার উত্তর 28 হবে, ঠিক আছে। পরেরটা দেখুন কি বলেছে, দেখুন যদি এক্স ও ওয়াই দুটি বিজোড় সংখ্যা হয়, মানে এক্স ওয়াই, এক্স একটা বিজোড় সংখ্যা, ওয়াই একটা বিজোড়, বলে দেয়নি আপনাকে কোনটা কি সংখ্যা, বলেছে দুটো বিজোড় সংখ্যা, তাহলে বলেছে তবে নিচের কোনটি সর্বদা জোড় সংখ্যা হবে, সবসময় জোড় সংখ্যাই হবে, নিচের কোনটা, কি কি অপশন দিয়েছে দেখুন, একটা দিয়েছে এক্স গুণ ওয়াই, এবার আমি যে কোনো দুটা বিজোড় সংখ্যা ধরে নিই, ঠিক আছে, যে কোনো দুটা, আপনারাই বলুন দুটা বিজোড় সংখ্যা, টু বিজোড় সংখ্যা, হ্যাঁ 3 into 7 দেখুন 21 আছে, কি সংখ্যা, জোড় না বিজোড়, 21 জোড় সংখ্যা, আমাদের কি চেয়েছে, জোড় সর্বদা জোড় সংখ্যা হবে, একটা প্রথম ক্ষেত্রেই দেখে নিলাম যে জোড় সংখ্যা আসছেই না, বিজোড় সংখ্যা আছে, তাহলে এটা ভুল, তাহলে 1 নম্বরটা ভুল, এটাতে জোড় সংখ্যা আসবে না, এ নাম্বারটা, তাই তো, মানে দুটা যদি আমরা বিজোড় সংখ্যা গুণ করি আমাদের জোড় সংখ্যা আসে না, আসবে না কি আসেই না, এটাকে যে কোনো আপনি দেখতে পারেন আসবেই না, ঠিক আছে, এটা মনে রাখতে হবে, এটা মনে রাখারই কনসেপ্ট। এবার দেখুন এক্স প্লাস ওয়াই, আবার বলুন যে কোনো দুটা বিজোড় সংখ্যা, যে কোনো, কারণ আমাকে এক্স আর ওয়াই কে বিজোড় সংখ্যাই ধরতে বলেছে, 5, 7, 5 আর 7 যোগ করলে কত হয় 12, কি সংখ্যা, জোড় সংখ্যা, আরো দুটা বলুন, হ্যাঁ 6, 3, 5 কত হচ্ছে যোগ করে 8, আরেকটা বললেন আপনি, আরেকটা বলুন, 3, 7 যোগ করে কত হচ্ছে 10, দেখুন প্রতি ক্ষেত্রে কি আসছে, জোড় সংখ্যা আসছে, তাহলে এটাই হবে উত্তর। এবার সেটা থেকে যদি আমি 1 যোগ করে দিই বিজোড় হয়ে যাচ্ছে, তো সি তো হচ্ছে না কোনোভাবে, তাই তো, এক্স মাইনাস ওয়াই যদি করি +1 করে দিই, আর প্রতি ক্ষেত্রে সেটা তো x-1 মানে একটা বড় সংখ্যা একটা ছোট সংখ্যা ধরুন, যেমন 7, 3, 7 - 3 কত হয় 4, 4 এর সঙ্গে 1 যোগ করে দিলাম কত হচ্ছে 5, বিজোড় হয়ে যাচ্ছে, হচ্ছে না, প্রথম ক্ষেত্রে দেখলাম হচ্ছে না, তাহলে আমাদের কোনটা অপশন হয় বি, তাই না, প্লাস, মানে এটা মনে রাখবেন সবসময়, দুটা বিজোড় সংখ্যার যোগফল সবসময় জোড় সংখ্যা হয়, সব সময়, এটা এটা অন্য কিছু হয় না, সব সময় জোড় সংখ্যা হয়। এবার আজকে লাস্ট অঙ্ক, এটা কনসেপ্টুয়াল অঙ্ক, এগুলো আজকে আমরা কনসেপ্টটাই বুঝছি। দেখুন কি বলেছে, পরের পেজে ফাঁকা আছে অনেকটি, ওখানেও লিখতে পারতেন, অঙ্কগুলো আছে পরের পেজে দেওয়া। এবার দেখুন কি বলেছে, যে এখানে নাম্বার দিয়ে দিয়েছে 2, 0, 4, 7, তাই তো, এই সংখ্যাগুলো দিয়ে বলেছে সবচেয়ে
4 অঙ্কের বৃহত্তম ও ক্ষুদ্রতম সংখ্যা বের করতে, তাদের বিয়োগফল বের করতে। ঠিক আছে, তাহলে 2 0 4 7 দিয়ে আমি 4 অঙ্কের সবচেয়ে বড় সংখ্যা কি বানাতে পারবো? আমরা 7কে আগে লিখবো, তাই তো, কারণ 7টাই আগে থাকবে, তাহলে বড় সংখ্যা সবচেয়ে। তারপরে যে আছে দ্বিতীয়তে 4, তারপরে কি আছে তৃতীয়তে 2, তারপরে 0, সবচেয়ে বড় সংখ্যা। এটাকে যদি উল্টে দিই সবচেয়ে ছোট সংখ্যা হবে, কিন্তু সেটা 3 অঙ্কের হয়ে যাবে। 0 দিয়ে যদি শুরু করি 0 2 4 7, তাহলে তো এটা ধরা যায় না, তো 3 অঙ্কের সংখ্যা হয়ে যাচ্ছে, এটা বাদ। তাহলে 4 অঙ্কের সংখ্যা বলে সবচেয়ে ছোট, তাহলে আগে 2টাকে লিখবো, তারপরে 0, তারপরে 4, তারপরে 7। এবার এদের কি চেয়েছে? এদের পার্থক্য চেয়েছে, মানে বিয়োগফল চেয়েছে, তাই তো। তাহলে বিয়োগ করলে কত হয়? 3, এখানে কত 7, এখানে কত 3, এখানে কত 5। তাহলে আমাদের এটাই চেয়েছে, বিয়োগফলটা কত হয়ে গেল। ঠিক আছে, ঠিক আছে, এইটুকুই আচ্ছা। এটার না আমি কয়েকটা অঙ্ক পিডিএফ দিয়ে দেবো, হ্যাঁ, মোবাইলে। এবার ওটা কি করবেন আপনারা,